উপদেষ্টা পরিষদের একজন সদস্য বিএনপির মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেক রকম আমরা কথা শুনছি, তার কি যোগ্যতা এরকম প্রশ্ন শুনছি, তিনি সুপ্ত সেরকম কথাও শুনছি। আমরা জানি যে তার সাথে আপনার একটা যোগাযোগ আগে থেকেই ছিল, আপনি তাকে চিনেন। আপনি কিভাবে দেখেন আসলে বিষয়টিকে? আচ্ছা, আমি সেটাতে যাব, কিন্তু যেটা আপনি ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে সালাম ভাইকে যে প্রশ্নটা বলেছেন, আমি একটু বলি। সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে একটা দাবি উঠেছিল যে স্থানীয় সরকার নির্বাচনগুলো করার জন্য। তখন কিন্তু আমরা এটা জোর দাবি করেছিলাম, কারণ আসলে উনি যেটা বলেছেন যে লোকাল গভর্নমেন্ট পুরোটাই ফেল করে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশনে কোথাও লোকেরা সার্ভিস পায় নাই, কারণ সেখানে প্রশাসক হিসেবে যাদেরকে বসানো হয়েছে তারা কিন্তু আমলা, এক একজন এক এক জায়গায় কাজ করেন, সপ্তাহে একদিন বা 2 দিন তারা অফিস করেছেন, লোকেরা কোনো রেগুলার সার্ভিসটা পায় নাই। ফলে পুরো নগর জীবন থেকে শুরু করে একদম গ্রামীণ জনপদে পর্যন্ত মানুষ সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে বিএনপি কিন্তু তখন সাপোর্ট দেয় নাই, তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা করতে আগ্রহী ছিল না। আজকে যদি যেমন সালাম ভাই এখন এই যে প্রশাসক আছেন, কিন্তু উনি তো প্রশাসক কয়দিন থাকবেন, এরপরে হয়তো নির্বাচন পর্যন্ত উনি কিন্তু জানেন না ওনার টেনিউর কতটুকু। যখনই উনি জানবেন না টেনিউর কতটুকু, উনি কিন্তু কোনো বড় পরিকল্পনা হাতে নিতে পারবেন না। কারণ উনি একটা পরিকল্পনা হাতে নিলে পরে যিনি মেয়র হিসেবে নির্বাচিত হবেন তিনি এসে যে পরিকল্পনা কন্টিনিউ করবেন সেটার সম্ভাবনা নাও তো থাকতে পারে। বা বিএনপির যে ইন্টারিম সরকারকে তো আমরা অনেক বড় বড় পরিকল্পনা নিতে দেখলাম। আপনি যেটা বলছেন অ্যাজ আ হোল ইন্টারিম যে ধরনের পরিকল্পনা নিয়েছে সেটা বাস্তবায়নের জন্য তো বিএনপি সরকারকে ওটা চালিয়ে নিয়ে যেতে হবে। ওটা আলাদা ইস্যু, ধরেন ন্যাশনাল ইস্যুতে তারা অনেক কাজ করেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু সেক্ষেত্রে রিজিওনালও যদি হয় বা ধরেন একটা সিটির একটা অংশের জন্য যদি হয়, সিটির নাগরিকের ভালোর জন্য হলে সেই উদ্যোগটা কেন নেবে না প্রশাসক যদি এটা ভালো হয়? আমি আপনাকে যেটা বলছি যে এই সিটি কর্পোরেশন নির্বাচনটা যদি অন্তত আমাদের বড় বড় কয়েকটা সিটিতে হয়ে যেত, তখন ইলেকশনটাও ভালো হতো, ইলেকশন সম্পর্কেও মানুষের একটা ধারণা জন্মে যেত, এবং এখানে এক ধরনের আমরা জবাবদিহিতা পেতাম। এখন কিন্তু আমরা কাউকে জবাবদিহি করতে পারছি না। এবং আপনাকে যদি জিজ্ঞেস করি ঢাকা সিটি কর্পোরেশনের মানে প্রশাসক কে ছিল, আপনি বলতে পারবেন? আপনিও জানেন না, কিন্তু নাম জানেন না, কেউ জানেও না সেটুকু জানি। হ্যাঁ, এখন সালাম ভাইকে যতজনে চেনে বলতে পারবে যে সালাম ভাই এখন দক্ষিণের প্রশাসক, এটাও মানে এতটুকু জানতো না লোকেরা। তো এটা আমি যেটা বলছি যে এই দায়টা কিছুটা বিএনপির ঘাড়ে বর্তায়, যে আজকে যে সিটি কর্পোরেশনের এই কথা উনি যেটা বললেন, এটা বিএনপিকেও কিছুটা দায় নিতে হবে। আচ্ছা, এটা গেল এক কথা। দ্বিতীয়, আপনি যেটা বলেছেন উপদেষ্টা পরিষদে, মানে আপনি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা দেয়া হয়নি বলেই যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি সেরকম কোনো ভালো কাজ করতে পারেননি। না, ওকে বললাম তো, ওখানে কোনো দায় দায়িত্ব ছিল না তো, কারা কারা কাজ করেছেন, তার যেহেতু কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই, তিনি কোনো মতে এক ধরনের মানে 6-9 করে কোনো মতে কাজ করে গিয়েছেন, তার তো কোনো জবাবদিহিতার ব্যাপারটা ছিল না। তো আপনি যেটা বললেন উপদেষ্টা পরিষদের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, দেখেন ওনার ব্যাপারে কিন্তু প্রথম বিএনপি একটা সিরিয়াস লেভেলের আপত্তি তুলেছিল। সেটা হচ্ছে যে উনি ভিনদেশী নাগরিক, উনি বাংলাদেশের নাগরিক না, বা উনি দ্বৈত নাগরিক, উনি আমেরিকান নাগরিক। তখন কিন্তু আমি এটা প্রতিবাদ করেছিলাম। কেন প্রতিবাদ করেছিলাম? কারণ ডক্টর খলিলুর রহমান সাহেব মারফতে আমি জানতে পেরেছি যে উনি বাংলাদেশেরই নাগরিক, ওনার কোনো আরেকটা পাসপোর্ট নাই, এবং উনি ওনার পাসপোর্টটা দেখিয়েছেন, কোনো একটা সংবাদ সম্মেলনে যে শো করেছেন। এখন এই অভিযোগটা বিএনপি কেন করেছিল? জেনে বুঝে করেছিল নাকি ওনাকে বিতর্কিত করার জন্য করেছিল? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, এখনো আমাদের আজকে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন ভাই কিন্তু এখনো আপনি দেখবেন ভিডিও খুঁজলে আপনি পাবেন, উনি এটা বলেছেন যে কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে প্রধান উপদেষ্টা ওনাকে মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব দিয়ে। এখন কথা হলো, এরকম একটা নিয়োগকে আবার বিএনপি কেন নিয়োগ দিল? এটাই তো প্রশ্ন। বা এখন আপনার কিভাবে দেখি? প্রথমত আমি যেটা দেখি যে ডক্টর খলিল সাহেব কিন্তু একজন যোগ্য লোক। ওনার যেরকম ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার আছে, আবার উনি একজন ইকোনমিস্ট হিসেবেও খুব প্রমিনেন্ট। উনি বাংলাদেশের সিভিল সার্ভিসে উনি ওনার ব্যাচের প্রথম ছিলেন। ওনার লেখাপড়ার গ্ল্যামারাস সব কিছু আছে, উনি যথেষ্ট যোগ্য মানুষ। এবং যে কোনো কারণে হোক আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টে ডক্টর খলিল বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন, ওনাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। আবার আমরা যখন দেখলাম লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে যখন আলোচনা হচ্ছিল তখন খলিল সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে। আবার মার্কিনদের সাথে আমাদের যে চুক্তি,
বিজনেসের যে ডিলগুলো হয়েছে, যে চুক্তিগুলো হয়েছে, সেগুলো কিন্তু করার কথা পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু সেখানে আমরা দেখলাম ডক্টর খলিল সাহেব ইনভলভ হয়েছেন, এবং লাস্ট যে চুক্তিটা নিয়ে আজকে বিতর্ক হচ্ছে সেখানেও খলিল সাহেবের একটা অবদান ছিল। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন তার এত বড় রাজনৈতিক সাফল্যের পরে, তার একটা নির্বাচনের পরে খলিলুর রহমান সাহেব যিনি আগের সরকারের উপদেষ্টা ছিলেন তাকে কেন পররাষ্ট্র উপদেষ্টা করলেন? এখানে কয়েকটা ব্যাখ্যা আসতে পারে। একটা হতে পারে যে আমি আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখেন? আমি যেভাবে দেখি, আমি যদি ফ্ল্যাটলি দেখি, আমি দেখব যে বিএনপিতে হয়তো বর্তমান সময়ে পররাষ্ট্র উপদেষ্টা করার মতো যোগ্য কোনো লোক নাই, বা তার চাইতে বেটার যোগ্য হিসেবে তারা খলিল সাহেবকে বিবেচনা করেছেন বলে দিয়েছেন। এটা হতে পারে। আপনি যদি আপনার কাছে যদি আপনার টিমে যদি কোনো যোগ্য খেলোয়াড় না থাকে, আপনি তো বিভিন্ন জায়গা থেকে হায়ার করে প্লেয়ার নিতে পারেন। আপনি এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? আপনি কি সাধুবাদ জানেন নাকি? না, আমি দুইটা দিক দেখি। একটা হচ্ছে যে এটা আইনগতভাবে কোনো বাধা নাই, এটা আইনগতভাবে কোনো বাধা নেই, কিন্তু এটা নৈতিক জায়গা থেকে একটা প্রশ্ন তৈরি হবে, যেহেতু উনি আগের সরকার ছিলেন এবং উনি পদত্যাগ করেন নাই, মানে লাস্ট দিন এসে আবার জাস্ট পরের দিন উনি আবার দায়িত্ব হ্যান্ডওভার করে নিয়েছেন। এই জায়গা থেকে যে অভিযোগগুলো উঠেছে, এই অভিযোগগুলো কিন্তু খণ্ডাতে পারবে না বিএনপি, কারণ বিএনপি নিজেই অভিযোগগুলো তুলেছিল। বিএনপিকে এর জবাব দিতে হবে যে কেন তারা যাকে নিয়ে বিতর্ক তুলেছিল, যারা তাকে নিয়ে এত অপমান অপদস্থ করেছিল, যারা তার সম্পর্কে এত তীর ছুঁড়েছিল, কেন তারা তাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়েছেন। বিএনপির জবাব দেওয়া উচিত যে আমাদের কাছে যোগ্য কেউ নাই, এই জন্য ওনাকে নিয়েছি। অথবা যারা এখন একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে আমেরিকার সাথে আমাদের একটা দাসখত চুক্তি হয়েছে, সেটা আবার যখন আপনার ট্রাম্প সাহেব যখন আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পাঠায়, সেখানে কিন্তু আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি, নিরাপত্তা ইস্যু, অনেকগুলো কথা উনি লিখেছেন। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে কালকে আপনার ইরান ইস্যুতে যে প্রেস নোটটা বাংলাদেশ থেকে ইস্যু করা হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, যে সেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, একটা দেশের মানে প্রধান ধর্মীয় নেতা বা তাকে হত্যা করা হয়েছে, সেই প্রশ্নটাও তোলা হয় নাই, সেটার জন্য একটা মানে দুঃখ প্রকাশ করা হয়নি বা একটা সমবেদনাও জানানো হয় নাই, বরং বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ করা হয়েছে, শান্তির কথা বলা হয়েছে। পরে তো দেয়া হয়েছে না, আপনি প্রথম যে প্রেস নোটটা সেটা দেখলে দেখবেন যে সেটাতে ছিল না, কিন্তু পরেরটাই তো আছে। পরেরটা এই যে সমালোচনা আসার পরে হয়তো দেওয়া হয়েছে। এখানেও একটা বিষয় পরিষ্কার হতে পারে যে আমেরিকার সাথে কি আমাদের এমন কোনো দাসখত আছে যে আমরা কোনো কথা বলতে ভয় পাচ্ছি? আমরা যেটা যৌক্তিক কথা, আপনি যেটা বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট যখন যুক্তরাষ্ট্রের সাথে পররাষ্ট্রের দপ্তরের যে মিটিংগুলো ছিল সেখানে ডক্টর খলিলুর রহমান ছিলেন, আপনার মন্তব্য দিয়ে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি, আপনি বলতে চাইছেন যে সেখানে ওই মিটিংগুলোতে ওনার থাকা মানে উনি ডিল করেছেন। তার মানে কি ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে এমন কোনো ডিল করেছেন যেটা আসলে আমাদের স্বার্থের বিরোধী হতে পারে? না, আপনি জানেন যে ওই সময় কিন্তু এগুলো নিয়ে অনেক বিতর্ক উঠেছে যে উনি শেষ সময় এসে কেন এটা করলেন তাড়াহুড়া করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই চুক্তিটা গোপন রাখা হয়েছিল কেন, এটা নিয়ে কিন্তু বিএনপিও কথা তুলেছে। এখন প্রশ্নটা সেখানেই যে বিএনপি যেটার সমালোচনা করেছে, বিএনপি যেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছে, সেই বিএনপি এখন সেটা প্রকাশ করবে কিনা, বা যিনি যার প্রতি ইঙ্গিতটা ছিল তাকে বিএনপি যখন আবার পররাষ্ট্র। আপনি কি মনে করেন যে রাজনীতিবিদ হিসেবে বা বিরোধী দলের একজন নেতা হিসেবে আপনি কি চাইবেন? আমি চাইবো যে বিএনপি এই জিনিসটা ক্লিয়ার করুক, এবং ডক্টর খলিলকে করাতে কিন্তু বিএনপির ক্ষতি হয়েছে, এবং ডক্টর খলিলের নিজেরও ক্ষতি হয়েছে। যে চুক্তিগুলোর ব্যাপারে আমরা ইন্টারিমের কাছ থেকে আপনি যেটা বললেন যে দাবি উঠেছিল যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা ছিল, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সরকার? আমি মনে করি চুক্তিটা পর্যালোচনা হওয়ার দরকার, এটা পার্লামেন্টে আবার উপস্থাপন করা, প্রকাশ করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই প্রকাশ করা উচিত। কিন্তু যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তখন কিন্তু আমরা যখন এই প্রশ্ন তুলেছিলাম তখন আপনি বলেছিলেন যে প্রকাশ করা এটা বাধ্যবাধকতা নেই, যেহেতু এই ধরনের চুক্তিতে এটা বলাই আছে যে চুক্তিটা প্রকাশ করা হবে না, গোপনীয়তার একটা শর্ত আছে। না, ঠিক আছে, কথা হচ্ছে যে এই কথাটা তখন ব্যাখ্যাটা ডক্টর খলিলই দিয়েছিলেন যে এই চুক্তিরই একটা শর্ত হচ্ছে যে এটা প্রকাশ করা যাবে না, কিন্তু বিএনপি দাবি তুলেছিল যে এটা প্রকাশ করতে হবে। এখন আপনি বিএনপি সেই দাবির সাথে না, আমি বলছি বিএনপি নৈতিকভাবে সেটাকে কি করে সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। ঠিক আছে, বিএনপি যদি এখন বলে যে না আমরা টেকনিক্যাল রিজনে এটা আমরা প্রকাশ করব না, তাহলে অসুবিধা নাই, বিএনপির কথা থেকে বিএনপি সরে আসবে, সেটা আমি বলছি। কিন্তু আপনাদের দাবিটা মানে কনসিস্টেন্স থাকবে কিনা, কনসিস্টেন্সি হারিয়ে যাচ্ছে কিনা সেটাই আমি ভাবছি। বিষয় হচ্ছে যে আমি যেটা মনে করি যে এই দাবিটা, এটা এখন তো পার্লামেন্টের ইস্যু আছে, তাই না? পার্লামেন্টে সেটা তুললেই তো হয়ে যাচ্ছে।